গত কয়েকদিন আগে জুলাই আন্দোলনে বেশ সক্রিয় গেজেটভুক্ত এক জুলাই যোদ্ধা একজনকে বোঝাচ্ছিল গণভোটে কেন হ্যাঁ ভোট দিতে হবে। তার কথা শুনে কিছুক্ষণ পরে তাকে আমি প্রশ্ন করলাম, ভাই আপনি জুলাই সনদ পড়েছেন? সে উত্তরে নানা যুক্তি দিয়ে বোঝালো এটা সম্পূর্ণ পড়া বা বোঝা তার দায়িত্ব না। জুলাই সনদে মোট 84টি পয়েন্ট 40 পৃষ্ঠায় বর্ণিত। এতখানি লেখাপড়ার ধৈর্য কিংবা ইচ্ছা এদেশের অনেক মানুষেরই নেই। আমি মোটামুটি বাজি ধরেই বলতে পারি, যদিও ইলেকশনের মাত্র কয়েকদিন বাকি, কিন্তু গণভোটের ভেতরে আসলে কি আছে আপনি জানেন না। আপনি জানেন হ্যাঁ বা না ভোট বলে একটা ব্যাপার আছে। এবার আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন, আপনার নর্মাল ভোটের পাশাপাশি হ্যাঁ বা না টাইপ একটা জিনিসও আপনাকে ভোট দিতে হবে। আপনি এটাও জানেন বেশিরভাগ রাজনৈতিক দল এবং বর্তমান যে সরকার আছে সবাই চায় আপনি হ্যাঁ ভোট দেন। আপনি হয়তো মনে মনে এটা ভাবছেন, যদি সবাই চায় হ্যাঁ ভোট দেই তাহলে আলাদা করে হ্যাঁ ভোট দেওয়ার মানেটা কি? আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করব সে তার মতো করে হ্যাঁ ভোটের ভেতরে যা যা আছে সেগুলো করে নিলেই তো পারে। এই চিন্তাটাও ভ্যালিড, কারণ সবাই যদি একই জিনিস চায় তাহলে ওইটা নিয়ে আলাদা করে ভোট দেওয়ার তো কোনো মানে নাই। গণভোটের ব্যাপারে সবচেয়ে জটিল প্রশ্ন, 84টি প্রশ্নে মানুষ এক উত্তরে হ্যাঁ বা না কিভাবে জানাবে? ধরুন আপনি 84টি পয়েন্টের 10টি পয়েন্টের সাথে একমত, অন্য একজন 20টি পয়েন্টের সাথে একমত, তাহলে এই পদ্ধতিতে শুধু হ্যাঁ বা না ভোট কিভাবে যৌক্তিক হয়? এই ব্যাপারটাকে যৌক্তিক বিবেচনা করা যায় একটা যুক্তিতে। জুলাই সনদ প্রণয়ন করার প্রক্রিয়ায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। রাজনৈতিক দলগুলো কোন কোন ব্যাপারে একমত পোষণ করেছেন এবং কোন কোন ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তাও বর্ণিত আছে এই জুলাই সনদে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। এই বিষয়টি বিবেচনায় জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় দেশের প্রায় মেজরিটি জনগণের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধির অংশগ্রহণ ছিল। তবে যেহেতু অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যে এই জুলাই সনদ, সেই বিবেচনায় অভ্যুত্থানের অপরাধী শক্তি বা অন্যায়কারী হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের প্রতিনিধিরা এই সনদ প্রণয়ন বৈঠকে উপস্থিত ছিল না। তবে এই সনদ বিরোধিতা করার সুযোগ থাকছে সকল শ্রেণীর মানুষের, আর সেই সুযোগটিই হলো না ভোট। আবার জুলাই সনদে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা আনুষ্ঠানিকভাবেই স্বাক্ষর করে। এনসিপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেনি। এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, গণভোটের পক্ষে সবচেয়ে সোচ্চার কিন্তু এনসিপিকেই দেখা যাচ্ছে। তারা দলীয় প্রচারণার বাইরেও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছে। ব্যাপারটা কিছুটা অদ্ভুতই বটে। আজকে আপনি গণভোটে হ্যাঁ বললে কি হবে ভার্সেস আপনি গণভোটে না বললে কি হবে, এই ব্যাপারটি বোঝার চেষ্টা করব। যে 84টি পয়েন্টে আপনি হয় হ্যাঁ ভোট দিবেন অথবা না ভোট দিবেন, ওই 84টি পয়েন্টের ভিতরে আসলে কি কি আছে আপনার একটু জানা উচিত। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলবো, এই গণভোটে সব পড়ে বুঝে সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ বা না এর পক্ষে দাঁড়ানো একটু কঠিন। প্রথম কথা হলো, মানুষকে একসাথে 84টা জিনিসে হ্যাঁ বলতে বলা বা না বলতে বলা খুব একটা ওয়াইজ ডিসিশন বলে আমার মনে হয় না। গণভোটের ফরম্যাটটাই এমন করা হয়েছে যে আপনি যদি হ্যাঁ বলেন তার মানে আপনি 84টা জিনিসে একেবারে হ্যাঁ বলছেন, আবার আপনি যদি না বলেন আপনি 84টা জিনিসে একেবারেই না বলছেন। অনেক মানুষই আছে যারা ওই 84টা জিনিসের মধ্যে 4-5টা-6টা হ্যাঁ বলবে, 10-15টা আবার না বলবে, আবার 5-6টা ভালো লাগবে সে সেখানে হ্যাঁ বলতে চাইবে। এরকম কিন্তু হতে পারে, তবে এরকম উপায় কিন্তু সেখানে রাখা হয়নি। 84টাই একেবারে হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে। এটা আমার মতে আমাদের দেশের এই শ্রেণীর মানুষের জন্য একটা অদ্ভুত ব্যাপারই বটে। তবে যেহেতু বলা হচ্ছে রাষ্ট্রের সিস্টেম পরিবর্তনের জন্য গণভোট এবং সংবিধানের পরিবর্তনের বিষয়টি এখানে জড়িত, তাই বিষয়টি বাস্তবায়ন প্রক্রিয়া খুব সহজ নয়। এছাড়াও এই পদ্ধতির ভিন্নধর্মী বা কার্যকরী কোনো প্রস্তাবও এখানে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে রাখা হয়নি। এখানে আরও একটা ব্যাপার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, দেশের ইতিহাসে প্রথমবার 30টি রাজনৈতিক দল একসাথে বসে বৈঠক করেছে এবং এই বৈঠকের সময়কাল ছিল 9 মাস। চলুন এবার একটু দেখে আসি আমাদের প্রথম সংবিধান কিভাবে প্রণয়ন হয়েছিল এবং জনগণের সরাসরি হস্তক্ষেপ সেখানে ছিল কিনা। 1972 সালের 20 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন।
এই আদেশের অধীনেই সংবিধান রচনার কাজটি শুরু হয়। 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন তাদের নিয়েই এই গণপরিষদ গঠিত হয়। মোট 469 জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে 403 জন সদস্য নিয়ে গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। গণপরিষদের এই প্রতিনিধিরা সকলেই ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্য। একমাত্র বিরোধী দলীয় ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এখানে একটু খটকা লাগতে পারে। আপনারা অনেকেই জানেন সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আসলে 71-এর সেই সময়ে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের মুজাফফর অংশে থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য। এবার একটু ভেবে দেখেন, বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়নে প্রথমত ছিল না জনগণের সরাসরি হস্তক্ষেপের ব্যবস্থা, দ্বিতীয়ত গণতান্ত্রিক অনেকগুলো দলের একসাথে বসে বৈঠক করার বিষয়টিও তৎকালীন বাস্তবতা অনুযায়ী সম্ভব হয়নি, তৃতীয়ত গণপরিষদের প্রতিনিধিরা সবাই ছিলেন পাকিস্তান শাসনামলে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার আগের বছরের নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা। এই বিষয়টি কতটা সাংবিধানিক কিংবা নিয়ম মোতাবেক হয়েছে তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি এখানে শুধুমাত্র ঘটনাক্রমটি তুলে ধরছি। এবার একটু বিশ্বের অন্যান্য দেশের গণভোটের দিকে তাকাই। আপনারা জানেন রিসেন্ট সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত গণভোট হলো ব্রেক্সিটের গণভোট। এই গণভোটের বিষয়টি ছিল ইংল্যান্ডের কি ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। ওখানে কিন্তু একটা প্রশ্নই ছিল যে হ্যাঁ বলা মানে ছিল উচিত, না বলা মানে ছিল উচিত না। এত সিম্পল একটা ভোটের পরেও সেই ভোটটি নিয়ে এখন পর্যন্ত ইউনাইটেড কিংডমে কামড়াকামড়ি চলছে। কামড়াকামড়িটা কীরকম? তারা বলছে আসলে আমরা কনফিউজ ছিলাম এই ব্যাপারে, হ্যাঁ বা নাতে কিসে ভোট দেওয়া উচিত আমরা বুঝি নাই। এছাড়া সাউথ আফ্রিকার বর্ণবাদের সময় গণভোট হয়েছে। প্রত্যেকটা গণভোটই একটা কমন ব্যাপার ছিল। এত বেশি জিনিস বা এত বেশি টার্মে হ্যাঁ বা না একসাথে বলতে বলা হয়নি মানুষকে। ইভেন বাইরের দুনিয়া যদি টোটাল বাদ দিয়ে আমরা যদি বাংলাদেশের দিকেও তাকাই, বাংলাদেশে অতীতে গণভোট হয়েছে। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গণভোট হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল একটাই প্রশ্ন যে আপনারা প্রেসিডেন্ট জিয়ার এই শাসনে আপনারা ভরসা করছেন নাকি করছেন না, আস্থা আছে নাকি নাই। হ্যাঁ বলা মানে আস্থা আছে, না বলা মানে আস্থা নাই। 99% ভোট পড়েছিল ওই সময় এবং সেই ভোটের মাধ্যমে আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সেই শাসন আমলের বৈধতা পান। 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদ অলমোস্ট সিমিলার একটা গণভোট করেছিল এবং ওইবারও কিন্তু একটাই প্রশ্ন ছিল, একটাই বিষয়ে হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার অপশন ছিল। 91-তেও আবার গণভোট হয় বাংলাদেশে। সেই গণভোটের বিষয়টি ছিল আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আস্তে আস্তে প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের ভিতরে যাব কিনা। সেই একমত হলে হ্যাঁ ভোট দিতে হবে, দ্বিমত হলে না ভোট দিতে হবে। 80%-এর মতো মানুষ একমত হয়েছিল এবং একটাই প্রশ্ন ছিল। এবং এই কারণে আজকে যদি আপনি আপনার আশেপাশে যে কাউকে জিজ্ঞেস করেন যে বলো তো বাবা গণভোটের ভিতরে আসলে কি কি আছে, তুমি হ্যাঁ বলবা নাকি না বলবা। হ্যাঁ বলা মানে আসলে তুমি কিছু জিনিস হ্যাঁ বলতেছো, আর যদি না বলো তাহলে তুমি না বলতেছো। বেশিরভাগ মানুষ আসলে বলতে পারবে না। তাই এখানে আপনাকে অতীত, ইতিহাস, বর্তমান বাস্তবতা এবং দেশে এই যে বিগত একটা সময়ে একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি হলো, কেন হলো, আগামীতে কিভাবে এই সিস্টেমকে সঠিক দিকে নিয়ে যাওয়া যায় ইত্যাদি অনেক কিছু নিয়েই ভাবতে হবে। মোট কথা দেশের রাজনৈতিক ইতিহাস, বাস্তবতা এবং ভবিষ্যৎ বিবেচনা করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এবার তাহলে আসা যাক জুলাই সনদের 84টা পয়েন্টে কি কি আছে। বাট তার আগে এই গণভোটের ব্যাপারটা কিভাবে এসেছে আপনারা জানেন তো, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেয় তখন অন্তর্বর্তীকালীন সরকার 6টা কমিশন করে। এগুলোকে বলা হয় সংস্কার কমিশন। এবং সংস্কার কমিশনের মধ্যে ছিল সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন সংস্কার কমিশন, তারপরে পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। এই 6টা সংস্কার কমিশনকে ম্যানেজ করার জন্য আবার আরেকটা কমিশন তৈরি করা হয় যেটাকে বলা হয় ঐক্যমত্য কমিশন, যার মেইন কাজ হলো এই 6টা কমিশন যা যা সংস্কারের সাজেশন দিবে এগুলো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা বলে, আরও যারা গুরুত্বপূর্ণ মানুষগুলো আছে সবার সাথে কথাবার্তা বলে ঐক্যমতে আসা, সবাই মিলে এই জিনিসগুলো সংস্কার করতে হবে, এটাই ছিল মূল লক্ষ্য। ফাইনালি 166টা সংস্কারের সুপারিশ করা হয় এবং ওই 166টা থেকে কমতে কমতে 84টায় ফাইনাল হয়। যেই 84টা সংস্কার নিয়ে একটা পুস্তিকা পাবলিশ করা হয় যেটাকে আপনারা সবাই জানেন, যেটাকে বলা হয় জুলাই চার্টার বা বাংলায় জুলাই সনদ। আপনি যখন গণভোটে হ্যাঁ বলছেন আপনি মেইনলি এই 84টা জিনিসেই হ্যাঁ বলছেন, অথবা সহজ করে বলতে গেলে আপনি জুলাই সনদে হ্যাঁ বলছেন, এবং আপনি যখন না বলছেন তার মানে আপনি জুলাই সনদে না বলছেন।
অর্থাৎ এই 84টা সাজেশনকেই আপনি না বলছেন। এখানে একটা ব্যাপার একটু ভেবে দেখেন যে এই 84টা পয়েন্ট কিন্তু একেবারে আসেনি। 166টা পয়েন্টকে কাটছাট করে বিভিন্ন রাজনৈতিক দলের নানা যুক্তি ছিল, তারা বিরোধিতা করেছেন বিভিন্ন পয়েন্টের। তারপরে যখন তারা বিভিন্ন পয়েন্টের ঐক্যমতে পৌঁছেছেন তখন সেটা গৃহীত হয়েছে। আবার আরেকটা ব্যাপার আছে এখানে, যে এখানে ধরেন বেশিরভাগ রাজনৈতিক দল একটা ব্যাপারে ঐক্যমতে এসেছেন, সেটা বেশিরভাগের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গৃহীত হয়েছে। তবে সকল রাজনৈতিক দলই যে সেটা ঐক্যমত পোষণ করেছেন তা না। অর্থাৎ এখানে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, সংখ্যাগরিষ্ঠতার যে বা বেশিরভাগ ভোট প্রাপ্তির যে বিষয়টি আছে, সেই বিষয়টি কিন্তু এখানে বিবেচিত হয়েছে। আচ্ছা, থিওরি বুঝলাম, এবার চলেন আমরা সনদের ভেতরে যাই। 84গুলো পয়েন্টের মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হলো রাষ্ট্রভাষা হবে বাংলা। বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কেন প্রয়োজন? কারণ রাষ্ট্রভাষা হবে বাংলা, এটা আমাদের সংবিধানে আগেও ছিল এবং এটা কোনো নতুন সাজেশন না। বাট টুইস্ট হলো রাষ্ট্রভাষা বাংলার সাথে এটাও বলা হয়েছে যে বাংলাদেশিরা বর্তমানে যেসব ভাষা তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন, প্রত্যেকটাকে স্বীকৃতি দেওয়া হবে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 36 থেকে 38টা মতো ভাষা আছে। পাহাড়ি ইউজ হয়, সমতলে ইউজ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার ইউজ হয় এবং সব কয়টা ভাষাকেই স্বীকৃতি দেওয়া হবে যদি আপনি জুলাই সনদে হ্যাঁ ভোটে রায় দেন। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হলো বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশি বলা হবে, বাঙালি বলা যাবে না। এখন এইখানে আবার একটা টুইস্ট আছে। এই 84টা সাজেশন যখন রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল, সবাই কিন্তু এগুলো একমত হয় নাই, যেটা একটু আগেই বললাম। ফর এক্সাম্পল, আমাদের এখন আর বাঙালি বলা হবে না, আমাদের এখন বাংলাদেশি বলা হবে। এই ব্যাপারটাই কিন্তু গণফোরাম একমত হয় নাই, বাসদও একমত হয় নাই। সংবিধান সংশোধনের জন্য কিছু ইন্টারেস্টিং প্রস্তাবনা আছে জুলাই চার্টারের ভেতরে। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হয়েছে এবং যেটা নিয়ে আপনারা হয়তো সবচেয়ে বেশি কনফিউজড হবেন, সেটা হলো এখন থেকে সংবিধান সংস্কারের জন্য বা সংশোধনের জন্য নিম্নকক্ষের 2/3 ভোট লাগবে এবং উচ্চকক্ষের মেজরিটির ভোট লাগবে। কিছু কিছু আইন আবার আছে যেগুলোর জন্য ভোটাভুটি করলেই হবে না, এগুলোর জন্য আবার গণভোট করতে হবে। ফর এক্সাম্পল, তত্ত্বাবধায়ক সরকার আইনটা, যদি যে দল ক্ষমতায় আসবে সেই দল যদি বলে যে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, কথার কথা, তাহলে তারা সংসদে এই আইনটা নিজেদের মতো বদলিয়ে ফেলতে পারবে না। অর্থাৎ সংসদে যদি তার অধিকাংশ সংসদ সদস্য গিয়ে থাকেন, সেই সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে সেই আইনটা পরিবর্তন করতে পারবে না, তাদের আবার গণভোটের আয়োজন করতে হবে। এটা একটা জুলাই চার্টারের একটা সাজেশন। এখন আমি আসি, আপনার মাথায় যে প্রশ্নটা আসছে যে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, এই বিষয়টা আবার কি? এই জিনিস তো আগে কখনো শুনি নাই। বাংলাদেশের রাজনীতিতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ব্যাপারটা আসলে কবে আসলো? এটাও সংস্কারের একটা সাজেশন। আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, অর্থাৎ এই যে 1 কক্ষ বিশিষ্ট সংসদ, এটা থাকবে না, 2 কক্ষ থাকবে। ব্যাপারটা এমন না যে একটা অফিস, সেখানে 2টা কক্ষ থাকবে, একটাকে উচ্চকক্ষ বলা হবে, একটাকে নিম্নকক্ষ বলা হবে। ব্যাপারটা একদমই এমন না। নিম্নকক্ষ আসলে কি জিনিস এটা একটু প্রথমে জানি। নিম্নকক্ষ হলো এতদিন আমরা এমপিদের ভোট দিয়ে সিলেক্ট করে যে কক্ষটা তৈরি করি, অর্থাৎ সংসদ, জাতীয় সংসদ, এটাকেই নিম্নকক্ষ বলা হয়। ভোট দিয়ে যে এমপিরা সংসদে যাবেন, 300টি আসন রয়েছে, এই 300 আসনের যে এমপিরা সংসদে যাবেন তাদেরকে নিয়ে যে সংসদটা গঠিত হবে, এটাই হলো নিম্নকক্ষ। অর্থাৎ এতদিন ধরে যেটা চলে আসতেছে এটাই নিম্নকক্ষ। এবং পাশাপাশি সংরক্ষিত যে 50টি নারী আসন ছিল, সেই নারী আসনের মিলিয়ে অর্থাৎ 350টি আসনের যে সংসদটা এতদিন আমরা দেখে আসছি, সেটাই হলো নিম্নকক্ষ। কিন্তু জুলাই চার্টার অনুযায়ী আর একটা কক্ষ হবে, যেটাকে আমরা বলবো উচ্চকক্ষ বা সিনেট। এই সিনেটে থাকবে হলো 100 জন মেম্বার এবং এই মেম্বাররা সিলেক্ট হবে পিআর পদ্ধতিতে। এই পিআর পদ্ধতি হলো আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচিত করতে হবে। এই আনুপাতিক ব্যবস্থাটি হলো টোটাল আপনি যত ভোট পাবেন ওই অনুপাতে আপনি ঠিক করতে পারবেন কতজন আপনার পক্ষ থেকে সিনেটে বা উচ্চকক্ষে যাবে। এখন চলেন আমি এবং আপনি মিলে একটা ইমাজিনারি ইলেকশন করি, কারণ এই ব্যাপারটা বোঝা জরুরি। মনে করেন আমরা যে ইমাজিনারি ইলেকশনটা করতেছি, এখানে ইলেকশনে 3টা দল আছে, বাংলা ন্যারেটিভ পার্টি, পাকিস্তান ন্যারেটিভ পার্টি বা পিএনসি এবং ইন্ডিয়া ন্যারেটিভ পার্টি বা আইএনসি। 3টা রাজনৈতিক পার্টি এবং হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নেই এই ইলেকশনে 3টাই আসন, ঢাকা 1, ঢাকা 2 এবং ঢাকা 3। ভোটারের বিন্যাসটা আমরা একটু বুঝি। ঢাকা 1 আসনে ভোটার আছে 1 লাখ, ঢাকা 2 আসনে ভোটার আছে 50,000 এবং ঢাকা 3 আসনে ভোটার আছে 50,000। তাইলে মোট ভোটার হলো কত? 2 লাখ। টোটাল আসন কত? 3টা এবং টোটাল পলিটিক্যাল পার্টিও 3টা।
এখন মজাটা দেখেন, ধরেন ঢাকা 1 আসনে আমি 51,000 ভোট পাইলাম 1 লাখের মধ্যে, এই আসনে আমি জিতে গেলাম। আবার নিম্নকক্ষে সিট হলো একটা, ঢাকা 2 আসনে 50,000-এর মধ্যে আমি 26,000 ভোট পাইলাম, ওই আসনেও আমি জিতে গেলাম। আমার নিম্নকক্ষে সিট হলো আরেকটা, 2টা সিট হলো আমার নিম্নকক্ষে, আমি মেজরিটি পেলাম। তার মানে আমি সরকার গঠন করতে পারবো, কারণ টোটাল 3টা আসন ছিল, যার মধ্যে 2টাতেই আমি জিতে গিয়েছি। সবচেয়ে বেশি আসন যেহেতু আমি জিতে গিয়েছি, আমি সরকার গঠন করব এবং আমি হব প্রধানমন্ত্রী। এইটা আমাদের সারা জীবনের নিয়ম। বাট এখন নিয়মে একটা টুইস্ট আছে, আমরা একটু অ্যাকচুয়াল ভোট হিসাব করি। প্রথম আসনে আমি ভোট পেয়েছিলাম 51,000 ভোট, দ্বিতীয় আসনে 26,000 ভোট, তৃতীয় আসনে আমি যেটা হারছি সেখানে আমি 5,000 ভোট পাইছি। তাহলে টোটাল আমার ভোট কত হলো? 82,000। এখন ঢাকা 1 আসনে, যে আসনে ইন্ডিয়ান ন্যারেটিভ পার্টি বা আইএনপি হারলো, সে আসনে আইএনপি পাইছিল 40,000 ভোট। ঢাকা 2 আসনে যেটাও আইএনপি হারছে ওইটাও পাইছিল 20,000 ভোট। ঢাকা 3 আসনে যেটা জিতছে ওটাই পাইছে 30,000 ভোট। আইএনপির তাইলে টোটাল ভোট হলো 90,000। টোটাল ভোট ছিল 2 লাখ, তার মধ্যে আইএনপি পাইল 90,000 ভোট, অর্থাৎ সে প্রায় 50% ভোট কিন্তু পেয়েছে। তার মানে হইল এখন উচ্চকক্ষে আইএনপির টোটাল উচ্চকক্ষের ক্যাপাসিটির 50% নিয়োগ দিতে পারবে। আমি যেহেতু অত ভোট পাই নাই, তাই উচ্চকক্ষে আমি মাত্র বাকি যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী নিয়োগ দিতে পারবো আমার পক্ষ থেকে। তাইলে বিষয়টা দেখেন, যদিও জনগণ ভোট দিছে আমাকে, 2টা আসনে আমি জিতলাম, বাট জনগণ তো আইএনপিকেও ভোট দিছে, সো সে অনেক ভোট পাইছে। নিম্নকক্ষে তেমন কিছু করতে পারে নাই, ট্রেডিশনাল সংসদ যেটা, কিন্তু উচ্চকক্ষে নিজের কিন্তু বেশি মানুষ বসায় ফেলছে। এখন আপনি বলতে পারেন উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসাইলে কি হবে? এইখানেই আসলে টুইস্টটা। নিম্নকক্ষে যাই পাস হবে এখন থেকে সব উচ্চকক্ষে আবার ভোটের জন্য যাবে, এবং উচ্চকক্ষে পাশ হওয়ার পরই ওইটা আইন হিসেবে গৃহীত হবে। নিম্নকক্ষে আমি যা বলবো তাই আইন হবে, তাই না? কারণ 3 এমপির মধ্যে 2 এমপি আমার, এবং সেখানে আমার যখন একটা কিছুতে মনে হবে যে আমি এখানে এই আইনটা আমার পাশ করা প্রয়োজন, তখন আমি যখন সেই প্রস্তাবনা আকারে সংসদে সেটা উত্থাপন করব, তখন কিন্তু আমার যে নির্বাচিত বা আমার দলের অর্থাৎ বাংলা ন্যারেটিভ পার্টি থেকে নির্বাচিত যে সংসদ সদস্যরা, তারা কিন্তু তাদের রায় জানিয়ে দেবে, এবং আমার পক্ষেই স্বাভাবিক কারণে আমার পক্ষেই সেই রায়টা আসার কথা। কিন্তু প্রবলেম হবে উচ্চকক্ষে যাওয়ার পরে। উচ্চকক্ষে যেহেতু আমার বিরোধী দল, সেই বিরোধী দলের যে 2 জন আছে বা সেখানে যে অধিকাংশ তাদের যে বিরোধী দল থেকে নির্বাচিত প্রতিনিধিরা আছেন, এবং আমার দল থেকে কম মানুষ সেখানে প্রতিনিধিত্ব করছে, তাই আমি যে বিলই উচ্চকক্ষে পাঠাবো সেই বিল সেখানে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং পাশ না হওয়ার সম্ভাবনা আছে। এই যে ব্যাপারটা আমি আপনাদেরকে এতক্ষণ বোঝালাম, এই ব্যাপারটা কি বলে 2 কক্ষ বিশিষ্ট সংসদ। আমেরিকায় আছে এই জিনিস, অর্থাৎ আমেরিকায় কিন্তু 2 কক্ষ বিশিষ্ট সংসদ। এখানে একটা ব্যাপার আপনাদের সাথে একটু আলোচনা করি। দেখেন, আমেরিকা সবসময়ই, আমেরিকার যে গণতান্ত্রিক কাঠামো, সারা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক আছে কিনা, বা নির্বাচনের আগে তারা প্রতিনিধি দল পাঠানো, সারা পৃথিবীর গণতান্ত্রিক কাঠামো মজবুত রাখা, কিভাবে গণতান্ত্রিক কাঠামো ঠিক থাকে, এই সব কিছু নিয়ে কিন্তু আমেরিকা বেশ কনসার্ন। এবং তাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় কিন্তু আমাদের দেশের মতো এরকম ভোট কেন্দ্রে মারামারি, ভোট কেন্দ্র দখল বা দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এই সমস্ত ঘটনার নজির কিন্তু তাদের দেশে নেই। অর্থাৎ আমেরিকা সবসময় বহির্বিশ্বের উপরে ছড়ি ঘোরালেও, অর্থাৎ সে সবসময় কনসার্ন রাশিয়ার সাথে তার দহরম মহরম সেটা নিয়ে সে যাবে, কিন্তু তার দেশের যে গণতান্ত্রিক কাঠামো, সেই কাঠামো কিন্তু সে জোরদার রাখতে চায়। অর্থাৎ এখানে একটা ব্যাপার ধারণা করা যায় যে উচ্চকক্ষের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমেরিকার যে গণতান্ত্রিক কাঠামো, এই গণতান্ত্রিক কাঠামোকে সমুন্নত বা সুসংগঠিত রাখতে অনেকটাই সহায়তা করেছে। এখন আপনি যদি 12 তারিখে হ্যাঁ ভোটে রায় দেন, তাহলে বাংলাদেশও এখান থেকে আমেরিকার এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। জুলাই সনদের এই সংস্কার প্রস্তাবনায় আরও একটা ব্যাপার বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মেম্বারদের গোপন ভোটে। এতদিন পর্যন্ত সবাই যেমন হাত তুলে নিম্নকক্ষে ভোট দিত যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি, তাকে নির্বাচিত করলাম এবং তারপরে সে রাষ্ট্রপতি হয়ে যেত, এবার কিন্তু সেরকম না। এবার নিম্নকক্ষে তো গোপন ভোট হবেই, এবং একই সাথে উচ্চকক্ষেও ওই 100 জনের মধ্যেও গোপন ভোট হবে। টোটাল ভোট যোগ করে দিয়ে তারপর ডিসাইড করা হবে কে হবেন রাষ্ট্রপতি। এবং এটাও বলা হয়েছে যিনি রাষ্ট্রপতি হবেন বা ক্যান্ডিডেট হবেন, সে কোনো রাজনৈতিক দলের হতে পারবে না, সে কোনো সরকারি কর্মকর্তা হতে পারবে না। রাষ্ট্রপতির পাওয়ার নিয়েও কিছু জিনিসপত্র সংস্কার কমিশনের প্রস্তাবনায় সাজেশনে আছে। যেমন ধরেন, আপনারা জানেন যে রাষ্ট্রপতি আগে একটা অর্নামেন্টাল পজিশন ছিল,
সে নিজে আসলে তেমন কোনো ডিসিশন নিতে পারতো না। বাট এবারের জুলাই চার্টারে বলা হয়েছে রাষ্ট্রপতির কিছু অটোনোমাস পাওয়ার থাকবে, যে ডিসিশনগুলো নেওয়ার জন্য তার অন্য কোনো কনসালটেশনের দরকার হবে না। ফর এক্সাম্পল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ, তারপরে বাংলাদেশের ব্যাংকের গভর্নর নিয়োগ, এসব রাষ্ট্রপতির কারোর সাথে কনসাল্ট করার কোনো প্রয়োজন নেই। আবার অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা কমানো হয়েছে। যেমন আগে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারতেন যারা মৃত্যুদণ্ডের আসামি। তো এখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করতে চান, তাহলে ওই যে লোক যে আসলে আসামি, তার দ্বারা যে মানুষটাকে সে নির্যাতন করেছে বা সে যে মানুষটাকে হত্যা করেছে, সেই মানুষটার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় বা তাদের যদি সম্মতি থাকে, তাহলেই রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন। এটা হলো ওই পরিবারের সম্মতিটাও এখানে লাগবে। সো মনে করেন আপনি আমাকে খুন করেছেন, এখন রাষ্ট্রপতি যদি ক্ষমা করতে চায়, তাহলে আমার পরিবারের সম্মতি লাগবে রাষ্ট্রপতি আপনাকে ক্ষমা করার জন্য, যেটা আমার মনে হয় খুব ভালো একটা ব্যাপার। কারণ রাষ্ট্রপতি কিভাবে কাউকে ক্ষমা করে, যদি কেউ যদি আমাকে খুন করে থাকে, রাষ্ট্রপতি তো কিছু যায় আসে না, তাই না? প্রধানমন্ত্রীর জন্য দুইটা বড় সংস্কারের সাজেশন আছে। সবচেয়ে বড়টা আপনারা সম্ভবত অলরেডি সবাই জানেন, এবং এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলও একমত হয়েছেন যে একজন প্রধানমন্ত্রী টোটাল 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সো পাশাপাশি 2 টার্ম হোক অথবা 2 টার্ম গ্যাপ দিয়ে হোক, টোটাল 10 বছর থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। এবং প্রধানমন্ত্রীর জন্য আরেকটা যে সংস্কার সাজেশন, সেটা হলো যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলের প্রধান থাকতে পারবেন না। অর্থাৎ এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলা যাক। যিনি প্রধানমন্ত্রী তিনি যদি দলের প্রধান হন, তাহলে এতদিন ধরে যেটা আমাদের হয়ে আসছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সে দলীয় প্রধান হওয়ার কারণে তিনি দলের নেতাকর্মীদের হুকুম দিয়ে সেখান থেকে সে একটা অ্যাডভান্টেজ আদায় করতে পারেন। তো সেক্ষেত্রে এই জায়গাটায় যেমন যে ব্যক্তি নির্বাচিত হবেন সংসদ সদস্য, এর বাইরে যারাই থাকেন না কেন একটা দলের, নিয়ম অনুযায়ী তারা সাধারণ নাগরিকদের মতোই, তারা কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ না আসলে, যেহেতু জনগণ তাদেরকে ভোট দেয় না, শুধুমাত্র 300 জন এমপিকেই আমরা ভোট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী যদি একই ব্যক্তি না হন, সেক্ষেত্রে সেই যে সেপারেশনের জায়গাটা, সেই সেপারেশনের জায়গাটা থাকবে বলে আমার মনে হয়। আচ্ছা, এবার আরেকটু আসি সংসদে নারী প্রতিনিধি বাড়ানো নিয়ে সংস্কার কমিশনের যে কয়েকটা প্রস্তাবনা আছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো, এবং যেটা আসলে সকল দলের অধিকাংশ দলের সম্মতিতে গৃহীত হয়েছে, সেটা হলো আমাদের বর্তমানে 50টা সংরক্ষিত নারী আসন রয়েছে। এই 50টা থেকে এই নারী আসনের সংখ্যাটাকে 100-তে উন্নীত করতে হবে, এবং এই 100-তে উন্নীত করার যে প্রক্রিয়াটা, সেটা হবে প্রতি নির্বাচনে 5% করে বাড়াতে হবে এই আসনটা। সেক্ষেত্রে প্রতি নির্বাচনে 5% করে, অর্থাৎ 5 বছর পর পর 5% হারে এই সংখ্যাটা বাড়বে। তো দর্শক, আসলে অনেক লম্বা আলাপ, এবার আপনাদের কিছু পরামর্শ দিতে চাই। জুলাই সনদটা হাতে নিয়ে একবার পড়ে দেখবেন, বিশেষ করে আপনারা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং যারা এখনো দেশের পরিবর্তন চান। আগে আপনাকে জানতে হবে যে কথাটা শহীদ শরীফ ওসমান হাদিও বলতেন, অনেকেই সংবিধান সংস্কার করতে হবে, মুজিববাদের সংবিধান মানি না বলে স্লোগান দিয়েছেন, কিন্তু আপনারা কতজনই দেশের সংবিধান হাতে নিয়ে পড়ে দেখেছেন একবার? প্রজন্মের পর প্রজন্ম ধরে যে সংবিধানের দেশ চলেছে, সেই সংবিধানের সমস্যা বের করতে এই রাষ্ট্রের সময় লেগেছে 150 বছরেরও বেশি। রাষ্ট্রীয় আইন অনুযায়ী সংবিধানের বিরুদ্ধে কথা বলা মহা অপরাধ, কিন্তু সময়ের আবর্তনে মহা অপরাধের বিষয়টিও বর্তমানে মানুষের দাবিতে পরিণত হয়েছে। ভয় না পেয়ে মানুষ বলতে পেরেছে এই সংবিধানের পরিবর্তন চাই। তাই আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে ভবিষ্যতে কেউ যেন নিজের মতো করে সংবিধান না সাজাতে পারে, সেজন্য আপনার সময়ের জ্ঞানটা সময় গ্রহণ করতে হবে। দেরি করলে আপনি এই জটিল ব্যাপারগুলো একসময় আর বুঝবেন না। ভারী ভারী টার্ম আর পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার আড়ালে হতে পারে আপনাকেই শোষণ করার মতো কোনো আইন প্রণয়ন হবে এই রাষ্ট্রে।